হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল লার্নেক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো বারংবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তোমরা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তাদেরকে বলবো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এমন কিছু টিপিক্যাল কোশ্চেন পাবে যে কোশ্চেনগুলোকে সলভ করতে তোমাদের সমস্যা হয়। আজকের এই ক্লাস দেখার পরে সেই সমস্যা তোমাদের থাকবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে এ এবং বি আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। বি একা 3 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, তো আমি সেগুলোকে আর মেনশন করিনি। তোমরা জাস্ট অঙ্কগুলোকে দেখো, দেখে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। কি বলেছে, এ আর বি, এ একটা কাজ 10 দিনে করছে আর সেই কাজটাই বি কত দিনে করছে, 15 দিনে। আমরা কি করব, এই ধরনের অঙ্ক আমরা এলসিএম পদ্ধতিতে করব। তো এদের দুজনের এলসিএম কত হবে, এদের দুজনের এলসিএম হবে 10 আর 15। 10 আর 15 এলসিএম করলে কত হয়, 30। এই 30টা কি, এই 30টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এই 30টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। যে টার্মগুলোকে বলছি সেই টার্মগুলোকে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এইবার আমাকে কি বের করতে হবে, তার আগে একটা কথা বলে রাখি তোমাদেরকে আমি। টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কে, সেই অঙ্কে তোমরা একটা সূত্র মনে রাখো, সেটা হচ্ছে ওয়ার্ক ইজ ইকাল টু টি ইন্টু ই। অর্থাৎ এই কথাটার অর্থ কি, মানে টাইমের সঙ্গে যখন এফিসিয়েন্সি গুণ হবে বা দক্ষতা গুণ হবে, সেটাই হচ্ছে আমার মোট কাজ। তাহলে এখানে আমি মোট কাজ পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে, টাইম দেওয়া আছে, এবার এফিসিয়েন্সি আমি বের করবো। তো এফিসিয়েন্সি বের করার জন্য কি করতে হবে ভালো করে দেখো। যদি এফিসিয়েন্সি বের করতে হয় তাহলে টি এদিকে এসে ভাগ হয়ে যাবে, মানে ওয়ার্ক বাই টাইম হচ্ছে আমার এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 30/10, অর্থাৎ 3 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর 30/15 হচ্ছে সমান 2, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। বোঝা গেল? তাহলে এর আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এরও এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এদের মোট কাজ আমি পেয়ে গেছি। তারপরে কি বলেছে দেখো, বি একা 3 দিন কাজ করার পরে কাজ ছেড়ে চলে যায়। তার মানে বি 3 দিন কাজ করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট। এই কথাটা মানে কি, সে প্রতিদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে 3 দিনে কতটা কাজ করবে, বি 3 দিনে 6 ইউনিট কাজ করবে। 3 দিনে কতটা কাজ করবে, 6 ইউনিট। বুঝতে পেরেছি? তাহলে আমার টোটাল কাজ কতটা, 30 ইউনিট। তাহলে 30 থেকে আমি এবার যদি লিখি যে আমার বাকি কাজ হচ্ছে 30 - 6, তাহলে কত হলো, 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ কে করবে, এ করবে। এর এফিসিয়েন্সি কত ভালো করে দেখো, 3। তার মানে এ কত সময় নেবে, এ সময় নেবে 24 হচ্ছে আমার টোটাল কাজ, আর 3 হচ্ছে আমার কি, এফিসিয়েন্সি। তাহলে টোটাল কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পরে কত হয়, যেটা আসে সেটা হচ্ছে সময়। তার মানে 8 দিন সময় নেবে, 8টা হচ্ছে সময়। তাহলে অ্যান্সার কি হবে, অপশান সি। দেখো আমি চাইলে পরে তোমাদেরকে এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে তোমরা এইরকমভাবে এই কনসেপ্ট নিয়ে করবে। ক্লিয়ার হয়েছে? আবারও বলছি ভালো করে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে তোমরা এই সূত্রটাকে মনে রাখবে, ডাব্লিউ ইজ ইকাল টু টি ইন্টু ই। ওকে, চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। পরের অঙ্কে বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 ও 40 হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। একদম ইজি অঙ্ক। এই অঙ্ক দেখার পরে তোমরা জাস্ট যেটা দেওয়া আছে সেই দুটো সংখ্যার গুণফল করে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। 4 8 32, অর্থাৎ 320 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করি দেখো, এরকম আমরা লিখি যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে এলসিএম লসাগু ইন্টু গসাগু, এইচসিএফ। এইটা করে দিলে পরে আমরা পেয়ে যাব। তো এই সূত্রটা যদি আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদেরকে অপর একটা সংখ্যা বলে দিত, আর একটা সংখ্যা বের করতে বলতো, তাহলেও আমরা এই সূত্র দিয়ে করতে পারতাম। ঠিক আছে, চলো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমাদের এই ছোট্ট প্রয়াস আমাদেরকে মোটিভেট করবে। চলো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, জন
একটি ব্যাংক থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার নিলে সেখানে সুদ বার্ষিকভাবে গণনা করা হয়। যদি তিনি 4 বছর শেষে 21,961.50 টাকা পরিশোধ করে ঋণমুক্ত হন, তবে তিনি কত টাকা ধার করেছিলেন? ভালো করে দেখো, 10% ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে কি করছে, কিছু টাকা ধার নিচ্ছে, এবং সেটা কত দিনের জন্য নিল? 4 বছরের জন্য নিল। 4 বছর পর কত টাকা শোধ করলো? 21,961.50 টাকা। তাহলে তার আসলটাকে তাকে খুঁজে বের করতে হবে। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? ভালো করে দেখো, আমরা যদি পার্সেন্টেজকে ধরে করি তাহলে আমি লিখতে পারি 10%। এই কথাটার অর্থ কি? 10/100, অর্থাৎ 1/10। তার মানে 10 যেখানে আমার প্রিন্সিপাল, সেখানে 1 কি? ইন্টারেস্ট বা সুদ। 10 হচ্ছে আমার আসল আর 1 হচ্ছে সুদ। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট মানে সুদ আসল কত হবে? 10 আর 1 11। এইবার এই যে টাকাটা দেওয়া আছে এটা কি? সুদ আসল। তাহলে আমি লিখতে পারি এরকম ভাবে যে পি প্রিন্সিপাল আর এ হচ্ছে অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল আমার 10 টাকা হলে পরে অ্যামাউন্ট কত হবে? 11 টাকা। কত বছরের জন্য দিয়েছে? 4 বছর, অর্থাৎ পাওয়ার কত করে দেবো? 4 করে দেবো। তাহলে 10-এর পাওয়ার 4 মানে কত হবে আমার? 10,000। 11-র পাওয়ার কত হয়? দেখো, 11-র পাওয়ার 4, এটাকে যদি আমি লিখি তাহলে লিখতে পারি 11 স্কোয়ার 121, তার সঙ্গে 11 গুণ। আমি সহজে কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা 11 গুণ জানি কিভাবে করতে হয়। 1 1 1, 2 আর 1 3, তারপরে 2 আর 1 3 আর 1, তারপরে আবার একবার 11 দিয়ে গুণিকে। তাহলে কত হবে? 1 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4 আর 1, 14,641। তাহলে 10,000 হচ্ছে আমার আসল আর 14,641 হচ্ছে কি? আমার সুদ আসল। তাহলে এই 14,641 সমানই কত বলে দিয়েছে আমাকে কোশ্চেনে? 21,961.50। তাহলে আমি এবার লিখতে পারি যে 21,961.5 বাই 14,641। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে? 1.5। এই 1.5টা কি হবে? আমার 10-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এর সঙ্গে যদি আমি 1.5 গুণ করে দিই তাহলে আমার কি চলে আসলো? আসল চলে আসলো। দেখো, 10,000-এর সঙ্গে 1.5 গুণ করলে কত হয়? 15,000। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো তারপর একটা দেখি। আমি কিন্তু অনেক ধীরে ধীরে বলছি, আমি তোমাদেরকে একদম স্পিডে বলে চলে যাচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো। আমার ভিডিও যদি 5 জনও দেখে, 5 জন দেখে যেন উপকৃত হয়, তার যেন মনে না হয় যে তার সময়টা নষ্ট হচ্ছে। পরের কোশ্চেনে কি বলেছে? একটি বাস স্টেশন পি থেকে স্টেশন কিউতে 70 কিমি পার ঘন্টা বেগে যায় এবং স্টেশন কিউ থেকে স্টেশন পিতে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। পুরো যাত্রাপথে বাসটির গড় গতিবেগ কত হবে? সেটা তোমাকে বের করতে হবে। গড় গতিবেগ চেয়েছে, তো গড় গতিবেগ বের করার জন্য আমরা সূত্র কি জানি? 2 × xy বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রতে আমরা করে দেবো। তাহলে 70 × 90 × 2, আর 70 আর 90 যোগ করলে কত হয়? 160। 0 0 কেটে গেল, এটা যদি কাটি কত হচ্ছে? 8। তাহলে 7 9 63, 63 মানে 630/8। তাহলে কত হবে আমার অ্যান্সার? একে যদি আমি ভাগ করি, ভালো করে দেখো, 7 8 56, তার মানে কত হচ্ছে? 7 0 8 8 64 6, তার মানে 78 পয়েন্ট সামথিং হবে, 78.75 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমার অ্যান্সার। ভালো করে দেখো, এখানে কি বলেছে? পি থেকে কিউ দুটো ডিস্টেন্স, এখান থেকে একবার গেল, এখান থেকে একবার ফিরে আসলো। আমি কি বলেছিলাম? এই সূত্রটা কখন ইমপ্লিমেন্ট হবে? যারা টাইম অ্যান্ড ওয়ার্কের আমার ক্লাস দেখেছে তারা জানে যে যখন আমার দূরত্ব একই হবে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, চলো তারপরে দেখি। তারপরে প্রশ্ন কি বলেছে? সোনাল ও অর্জুন একত্রে একটি কাজ 57 দিনে শেষ করে। অর্জুন এবং রোহান 38 দিনে শেষ করে। রোহান ও সোনাল 38 দিনে শেষ করতে পারে। তাহলে সোনাল, অর্জুন ও রোহান একত্রে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমরা কি বললাম? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আমরা কিসে কমপ্লিট করব? এলসিএম এর দ্বারা করব। তো যদি আমরা এখানে দেখো কি লেখা আছে, সোনাল প্লাস অর্জুন কত দিনে করছে? 57 দিনে। তারপরে অর্জুন আর রোহান
অর্জুন আর রোহান কত দিনে করছে? 38 দিনে। আর কে বলেছে? সোনাল আর রোহান। সোনাল আর রোহান করছে 38 দিনে। তার মানে 57 আর 38 যদি আমি এলসিএম করি, এই দুজনের যদি এলসিএম করি, এদের যদি আমি এলসিএম করি তাহলে আমার আসবে 114। এরপরে এটা আমার কি হলো, কি বললাম, এলসিএমটা আমার কি? টোটাল কাজ। এবার এদের আমার এফিসিয়েন্সি বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে আমার সময় দেওয়া আছে, তাহলে সোনাল প্লাস অর্জুনের এফিসিয়েন্সি কত হবে? 114কে যদি 57 দিয়ে ভাগ করি তাহলে 2 ইউনিট পার ডে। এরপরে অর্জুন আর রোহান এর কত হবে? অর্জুন আর রোহানের কত হবে? 3 ইউনিট পার ডে। এবার সোনাল আর রোহানের কত হবে? 3 ইউনিট পার ডে হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে মোট এফিসিয়েন্সি আমার কত? ভালো করে দেখো, 2s প্লাস এ প্লাস আর। কেন 2 দিলাম? দেখো এখানেও এস রয়েছে, এখানেও এস রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে আর রয়েছে, এখানে আর রয়েছে, সবাই দুবার দুবার করে রয়েছে, সেই জন্য এটাকে আমি 2 কমন নিয়ে নিলাম। তাহলে কত হবে? 2 ইউনিট, 3 ইউনিট আর 3 ইউনিট, অর্থাৎ 8 ইউনিট। তাহলে এই 2টাকে দিয়ে যদি আমি 8কে কেটে দিই তাহলে কত হচ্ছে? 4 ইউনিট। এস এ আর এরা যদি একসঙ্গে কাজ করে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 4 ইউনিট। টোটাল কাজ আমার কত? 114 ইউনিট। 114কে এবার 4 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? টাইম পেয়ে যাব। 114কে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 2 8, এখানে থাকলো 3 34, 4 8 32, দশমিক দিয়ে এখানে শূন্য নিলাম, তাহলে 4 5 20। তাহলে আমার কত হচ্ছে? 28.5। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? যদি এলসিএমে আমরা করি তাহলে দেখো আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। আমাদের কাটাকাটি করতে বা গুণ করতে দেখো একদম ইজি হয়ে গেল 2 3 4 5 দিয়ে। চলো পরের প্রশ্নটা দেখো কি বলেছে। 7 5 এবং 3-এর চতুর্থ সমানুপাতি এবং 7 ও 13-র তৃতীয় সমানুপাতির অনুপাত কত? দারুণ প্রশ্ন। 5 7 3-এর চতুর্থ সমানুপাতি। তো চতুর্থ সমানুপাতি আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা চতুর্থ সমানুপাতি বের করব, ঠিক আছে? আমি 4th লিখলাম। 4th সমানুপাতি কিভাবে বের করব? দেখো 7:5, তারপরে হচ্ছে 3:x, এটাই আমাকে বের করতে হবে। তার মানে কি হয় আমরা জানি যে দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণ হয়ে যায় আর প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হয়ে যায়। তাহলে আমার কত হলো? 3 5 15/7x, বা আমি x লিখলাম না, তার মানে আমি চতুর্থ সমানুপাতি কত পেয়ে গেলাম? 15/7। সেম টু সেম তৃতীয় সমানুপাতি কিভাবে বের করে আমরা জানি। তৃতীয় সমানুপাতি বের করতে হয় আমাদেরকে যে দ্বিতীয় দুটো সংখ্যা, শেষের যে সংখ্যাটা রয়েছে বা দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে সেটা স্কোয়ার। তার 13 কত হচ্ছে? 169/7। তার মানে এইটা হচ্ছে চতুর্থ সমানুপাতি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এই দুটো রেশিও কত হবে? অর্থাৎ 4th আর 3rd-এর রেশিও আমাকে বের করতে বলেছে। এটা হচ্ছে 15/7 আর এইটা হচ্ছে 169/7। নিচে 7 7 কেটে গেল, 15 রেশিও 169, 15 রেশিও 169 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। যদি a রেশিও b সমান 5:6 হয় আর b রেশিও c সমান 6:7 হয়, তবে a প্লাস b, b প্লাস c আর c প্লাস a এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তো ভালো করে দেখো, এখানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে a প্লাস b এর ভ্যালু কত দিয়েছে? 5:6। আর b রেশিও c এর ভ্যালু কত দিয়েছে? 6:7। সরি, এটা রেশিও দেওয়া রয়েছে, a রেশিও b। তাহলে এখান থেকে আমি ভ্যালু বের করতে পারি। a এর ভ্যালু 5, b এর ভ্যালু 6, আর দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তার মানে এটা কি হলো আমার? c এর ভ্যালু। c এর ভ্যালু আমার কত? 7। এবার আমাকে বলেছে কি a b b c আর c a এর মান কত হবে। তাহলে a আর b যোগ করলে কত হচ্ছে? 11 রেশিও b c মানে 6 আর 7, তার মানে 13। তারপরে কি বলেছে? c আর a, 7 আর 5 12। তাহলে 11 রেশিও 13 রেশিও 12 হচ্ছে আমার অ্যান্সার। 11 রেশিও 13 রেশিও 12 হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো তারপরে প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 15 গুণ। খুব ভালো কথা। লসাগু ও গসাগুর সমষ্টি কত? 112। যদি একটি সংখ্যা 49 হয় তবে অপর সংখ্যা কত? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 15 গুণ। তাহলে আমি কি লিখতে পারি? এলসিএম হচ্ছে আমার HCF এর 15 গুণ।
তাহলে HCF কত, HCF যদি আমি এক্স ধরি, এলসিএম আমার কত হবে 15x, তাই না? এবার এদের দুজনের সমষ্টি, তার মানে 15x প্লাস এক্স, এই দুজনের সমষ্টি কত হলো 16x। এই 16x এর ভ্যালু কত দিয়েছে আমাকে 112, তাহলে 16x এর ভ্যালু যদি আমার 112 হয়, এবার এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো কত আসছে আমার 7, তার মানে x এর ভ্যালু আমি কত পেলাম 7। তার মানে এবার আমি বলতে পারি যে HCF এর আমার ভ্যালু কত, HCF এর ভ্যালু হচ্ছে 7, আর এলসিএম এর ভ্যালু কত 7 15 105, তাহলে এটা হলো আমার এলসিএম, এটা হচ্ছে আমার HCF। তো আগে আমি অঙ্ক করতে গিয়ে দেখালাম যে এই ধরনের অঙ্কে যেখানে আমার লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা বের করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সাপোজ আমার 49 হচ্ছে অপর সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে এক্স, আর এখানে আমার এলসিএম এর আর HCF এর গুণফল, তার মানে 7 7 তে কত 49, আর এটাকে যদি আমি কাটি 7 দিয়ে তাহলে কত হবে 15, তার মানে অ্যান্সার কত আমার 15। সবাই বুঝতে পেরেছি? একদম ইজি কোশ্চেন, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে ব্যাপারটা যে আমাকে কি বলতে চেয়েছিল কোশ্চেনে। চলো তারপরেরটা দেখে নিই। পরের কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখো, বলেছে 10 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 5 মিটার পরিমাপের একটি ঘরে রাখা যায় এমন দীর্ঘতম লাঠির দৈর্ঘ্য কত। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে বের করব, যখনই আমাদেরকে লাঠির দৈর্ঘ্য জিজ্ঞেস করবে একটা ঘরের দৈর্ঘ্য দিয়ে, তার মানে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি, রুট ওভার এর স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার আর লম্বর স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 10 10 100 প্লাস 100 প্লাস 25, তার মানে কত হয়ে গেল রুট 225। এবার রুট 225 মানে কত, রুট বের করলে 15, তার মানে দীর্ঘতম লাঠির দৈর্ঘ্য কত হবে আমার 15 মিটার। বুঝতে পেরেছি? চলো পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি পোশাকের দোকানে 60-এর উপর 30% ছাড় ঘোষণা করা হয়েছে। রিভান ছাড় হিসাবে 810 টাকা সাশ্রয় করতে চেয়েছিল। প্রতিটি শার্টের ধার্য মূল্য 540 টাকা হলে তাকে কয়টি শার্ট কিনতে হবে। এই অঙ্কটাকে পজ করে তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। এইবার দেখো কি বলেছে, একটি পোশাকের দোকানে 60-এর উপর 30% ছাড় ঘোষণা করেছে, 30% ছাড়। আর রিভান কি চেয়েছে, রিভান চেয়েছিল যে আমি যাই কিনি না কেন 810 টাকা আমি কি করব, সেভ করব বা সাশ্রয় করব। আর প্রতিটি শার্টের মূল্য যদি 540 টাকা হয় তাহলে কয়টি শার্ট কিনতে হবে। তার মানে ভালো করে দেখো, 540 টাকা তার কি শার্টের মূল্য, এই 540-এর 30% কত হবে, 540-এর 30% মানে হচ্ছে 30/100, 0 0 কেটে গেল, 3 4 12, 3 5 15 16, 162 টাকা, তাই না? তার মানে একটা শার্টে সে কত টাকা লাভ করবে, 162 টাকা সাশ্রয় করবে। তাহলে টোটাল সাশ্রয় কত করেছে 810টি, তাহলে 810কে দিয়ে আমাকে কি করতে হবে 162কে ভাগ করতে হবে, তাহলে কতগুলো হবে। এখানে অপশন অনুযায়ী আমি একটাই দেখতে পাচ্ছি, দেখো 5, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটা হয় 5 দুগুণে কত হয় 10 হয়, তারপর 5 6 30, আর 1 31, হাতে থেকে 3, 5 একে 5 আর 3 8, 810, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 5। বুঝতে পেরেছি? চলো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে হেল্পফুল হয়েছে, তো অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।